দর্শক স্বাগত খোলা মঞ্চে। আজ আমরা খোলা মঞ্চে কথা বলবো বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ক্লাব নিয়ে। বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ক্লাবগুলো অনেক ধরনের কার্যক্রম করছে পড়াশোনার পাশাপাশি আমাদের এই তরুণ ছাত্র সমাজকে তারা অনেকগুলো সোশিও কালচার বিভিন্ন ধরনের কার্যক্রমে সংযুক্ত করছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে। আর এই সবকিছু নিয়ে আলোচনা করার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির 3 জন অতিথি আজ আমার সাথে যুক্ত হয়েছেন খোলা মঞ্চে। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে আছেন ডিএম ঈশা অলিভ খান, উপদেষ্টা ফার্মাসিউটিক্যাল ক্লাব নর্থ সাউথ ইউনিভার্সিটি, একই সাথে আপনি লেকচারার ফার্মাসিউটিক্যাল সায়েন্সের। আপনাকে স্বাগত খোলা মঞ্চে। আমার সাথে আছেন প্রফেসর ডক্টর এম ইমদাদুল হক, ডিরেক্টর অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স নর্থ সাউথ ইউনিভার্সিটি, এবং একই সাথে আপনি প্রফেসর পলিটিক্যাল সায়েন্সে। আপনাকে স্বাগত খোলা মঞ্চে। আছেন বিলাল আহমেদ, ডেপুটি ডিরেক্টর পাবলিক রিলেশনস নর্থ সাউথ ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত খোলা মঞ্চে। দর্শক, আমরা বলছিলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ক্লাব নিয়ে আজ আমরা কথা বলবো। বলা হয় যে লেখাপড়ার পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ড, নানা ধরনের জ্ঞান চর্চা সবকিছুর জন্য আমরা বাধা ধরা সময়ের বাইরে ছাত্ররা আসলে কি করবে, কিসের সাথে যুক্ত থাকবে, এই সবকিছু আসলে ডিপেন্ড করে সেই বিশ্ববিদ্যালয় কিংবা সেই শিক্ষা প্রতিষ্ঠানে আসলে কি কি ধরনের কার্যক্রম পরিচালিত হয় বা চালু আছে। আমি যদি প্রথমেই ডিরেক্টর অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স প্রফেসর ডক্টর এম ইমদাদুল হক আপনার কাছে আসি, কারণ স্টুডেন্টদের ভালো মন্দ সেকেন্ড অভিভাবক আসলে অ্যাফেয়ার্স, যেটা স্টুডেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনি কাজ করছেন, নিশ্চয়ই তারা সব ধরনের সমস্যার জন্যই আপনার কাছে এসে থাকে। ভালো মন্দ নিজেদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব তৈরি হয়ে থাকে বা ছাত্ররা যদি কেউ সাইকোলজিক্যালি অসুস্থ হয়ে যায়, কোনো ধরনের সমস্যা হলেই আপনি নিশ্চয়ই সেখানে আপনার কাছে তারা পৌঁছে যায়। আপনারা আসলে 21টি ক্লাব পরিচালনা করছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, যেটা আপনারা অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন। স্টুডেন্ট এটার সাথে কতটা সম্পৃক্ত, তারা কতটা আগ্রহী, আমি প্রথমে এইটা জানতে চাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 21টি ফাংশনিং ক্লাব আছে, এবং এই ফাংশনিং ক্লাবগুলো আপনি যেটা আপনার ভূমিকায় বলেছেন যে কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে তারা জড়িত। এবং আমাদের 16টি একাডেমিক ডিসিপ্লিন আছে, একাডেমিক ডিপার্টমেন্ট আছে, 5টি ইনস্টিটিউট আছে, এবং এগুলির পাশাপাশি পরিপূরক কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে কো কারিকুলার ক্লাবগুলো। অলমোস্ট আমাদের প্রায় 16টি কো কারিকুলার ক্লাব আছে, আর বাকি ক্লাবগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে জড়িত। মানে 21টি ক্লাবের মধ্যে হ্যাঁ, কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার 2 ধরনের ক্লাব বিভক্ত আছে, সাইমালটেনিয়াসলি কাজ করছে। এবং আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করছি ইন লাইন উইথ দি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ। ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে যে বড় বড় ইউনিভার্সিটিগুলি আছে, নামি দামি ইউনিভার্সিটি আছে, তাদের ওইসব ইউনিভার্সিটিতেও একইভাবে এই কার্যক্রমগুলি পরিচালিত হচ্ছে। এবং তাদের সাথে আমরা আপডেট থাকার জন্য আমাদের ইউনিভার্সিটিতেও আমরা নিজস্ব কার্যক্রম এগুলি পরিচালনা করছি। এবং কো কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলোতে আমাদের 21টি ভাইব্রেন্ট ক্লাব রয়েছে, এবং প্রতিটি ক্লাবের সাথে একজন করে ফ্যাকাল্টি অ্যাডভাইজার ইনভলভ আছেন। তারা গাইড হিসেবে, গার্ডিয়ান হিসেবে তারা ইন্টারনাল অ্যাক্টিভিটিস গুলো মনিটর করেন, পর্যালোচনা করেন এবং এগুলিকে পরিচালনা করে থাকেন। এবং এগুলোর একটা আমব্রেলা যে অ্যাক্টিভিটি, আমি এখানে আমি 21টা ক্লাব যে ফ্যাকাল্টি অ্যাডভাইজার আছেন, এনারা আমার তত্ত্বাবধানে আমার তত্ত্বাবধানে কাজ করছেন। এবং আপনি যেটা বললেন যে সামগ্রিকভাবে স্টুডেন্টদের যে কোনো সমস্যা, এটা সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য তারা কাউন্সেলিং সেন্টারে যায়, এবং ওখানে আমাদের ট্রিটমেন্টের জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং এক্সপার্ট লোকজন আছে। আর ক্লাবের দিক থেকে আমাদের যে ইভেন্টগুলো আছে, এগুলি সাংবাৎসরিক সারা বছর 365 দিনের মধ্যে প্রায় 200 দিনের বেশি আমাদের এখানে কোনো না কোনো প্রোগ্রাম পরিচালিত হচ্ছে প্রতি সপ্তাহে, এবং একই সপ্তাহে হয়তো একাধিক অনুষ্ঠান চলছে। এবং ক্লাবগুলো তাদের ইভেন্ট ক্যালেন্ডার আছে সারা বছরের জন্য, ইভেন্ট এডুকেশন ক্যালেন্ডারের মতো নিশ্চয়ই ইভেন্ট ক্যালেন্ডার, রাইট, এটা একটা প্যারালেল অ্যাক্টিভিটি। এবং এই ইভেন্ট ক্যালেন্ডারের মধ্যে প্রতিটি ক্লাব একটি করে মেজর ইভেন্ট তারা করে থাকে, আর 3টি মাইনর ইভেন্ট। এর বাইরেও তাদের স্পেশাল প্রোগ্রাম থাকতে পারে। মানে ম্যান্ডেটরি থাকে 3টি ইভেন্ট, 4টি ইভেন্ট, 4টি ইভেন্টের মধ্যে তারা মোটামুটি ভাবে মানে ফোকাস থাকে। তার বাইরেও কিছু স্পেশাল প্রোগ্রামও তাদের থাকে। এর বাইরেও আছে আমাদের বিভিন্ন ন্যাশনাল ডে, যেগুলো আমরা সেলিব্রেট করি, অবজার্ভ করি, বা ক্লাবের বাইরেও কতগুলি কমন অ্যাক্টিভিটিও আছে যেগুলোর সাথে ক্লাব ইনভলভ থাকে। বেলাল আহমেদ, আপনি পাবলিক রিলেশনসে আছেন, এই ক্লাবগুলোর সাথে আসলে স্টুডেন্টরা কিভাবে যুক্ত হচ্ছে এই ক্লাবগুলোর সাথে? আমি বাইরের ইউনিভার্সিটিকেও কি যুক্ত করতে পারছি কিনা, বা অন্যান্য যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে? ধন্যবাদ বাবা।
প্রথমত আমি কর্তৃপক্ষ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনে ছেলে মেয়েদের নিয়ে কাজ করা বা ছেলে মেয়েদের জন্য কাজ করার জন্য এরকম একটি জানাতে হবে, তারা উৎসাহিত হবে, এরকম একটি ভালো টপিক আপনি আজকে চয়েস করেছেন, সেই জন্য আপনাকে এবং কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে, এবং আপনি 25 বছর পূর্ণ করেছেন। আমরা এবছর 25 বছর পূর্ণ করছি। বাংলাদেশের প্রথম এবং মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা উন্নত বিশ্বের যে ধরনের শিক্ষা এবং শিক্ষার সঙ্গে যে ধরনের সংস্কৃতি সেগুলো আমরা চর্চা করি, এবং যেটার ফলশ্রুতিতে বাংলাদেশে এখন অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে। আপনি যে স্পেসিফিক কোশ্চেন যেটি করেছেন যে আমাদের ছেলে মেয়েরা আদার দেন ক্লাস এডুকেশন তারা কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যেভাবে জড়িত, আমি যদি আরেকটু সহজ করে বলি যে সহশিক্ষা এবং অতিরিক্ত শিক্ষা। সহশিক্ষা বলতে আমরা যেটা সাধারণত মিন করে থাকি যে ক্লাসের যে এডুকেশনটা হয় এটার সাথে সম্পৃক্ত, যেমন সেমিনার হতে পারে, সিম্পোজিয়াম হতে পারে, আপনার কর্মশালা হতে পারে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে পারে, রাইট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে আমরা যেটা মিন করি যে খেলাধুলা হতে পারে, সাংস্কৃতিক চর্চা হইতে পারে, ডিবেট হইতে পারে। তো এই দুটো বিষয়কে আসলে মানে বাংলায় বললে যেটা হয় যে অনেকের জন্য বোঝা অনেক সুবিধাজনক, যে আসলে বিশ্ববিদ্যালয়, যেমনটি আমার স্যার বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে 200টির উপরেও অনুষ্ঠান হয়ে থাকে। তো কেন এই অনুষ্ঠানগুলো করা হয় এবং সেই অনুষ্ঠানগুলো থেকে ছেলেমেয়েরা কি পায়, এটা কিন্তু একটা ইটস এ বিগ কোশ্চেন। দ্যাটস ওয়াই আমরা এটাকে আনসার করতে চাই অন দ্যাট ওয়ে যে ছেলে মেয়েরা আজকের যে সময়টা চলছে, আজকের যে যুগটা চলছে, সে সময়ে শুধুমাত্র একটি সিঙ্গেল ডাইমেনশনে কাজ করলে বিশ্বজুড়ে তার যে গ্রহণযোগ্যতা বা প্রতিষ্ঠার যে আপনার সুযোগগুলো সেগুলো অনেক সীমিত হয়ে আসে। এই ধরনের নানান বিষয় মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকেই ক্লাব অ্যাক্টিভিটিস শুরু করেছি। তখন হয়তো কম ছিল, এখন বিশ্ববিদ্যালয় বড় হয়েছে, সেই সাথে সাথে আপনার কার্যক্রমগুলো বেড়েছে, সেই সাথে সাথে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, এবং এখন যেটি আমরা বলতে পারি যে প্রত্যেকটি বিষয়ের একটি স্পেশালাইজেশন ক্লাব আছে আমাদের। আমি এক্সাম্পল বলতে পারি, যেমন ফার্মাসিউটিক্যাল একটা ডিপার্টমেন্ট আছে আমাদের, সেটার একটা ফার্মাসিউটিক্যাল একটা ক্লাব আছে। এখন ফার্মাসিটি ওইটা আমি ওনার কাছে শুনি, তার আগে আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছি যে এই যে সাবজেক্ট ওয়াইজ যে ক্লাবগুলো, সেখানে কি সেই সাবজেক্ট যারা পড়েন তারাই যুক্ত হবেন না অন্য কোনো সাবজেক্টে কেউ? এখানে দুটো ব্যাপার আছে। দেখেন, যেটি হচ্ছে যে আপনার কো কারিকুলার হিসাবে হয়তো বা সবাই নাও আসতে পারে, কিন্তু এক্সট্রা কারিকুলার হিসাবে যে ক্লাবগুলো প্রতিষ্ঠিত, যেমন ডিবেট, ইট ইজ ভেরি কমন, ইটস দ্য প্ল্যাটফর্ম ফর অল দ্য স্টুডেন্টস। যেমন সাংস্কৃতিক সংগঠন আছে, সেইখানে ছেলে মেয়েরা যাদের মধ্যে সে যে ডিপার্টমেন্টেরই হোক বা যে স্কুলেরই হোক, তার মধ্যে যদি সাংস্কৃতিক প্রতিভা থাকে, সেটি একটি তবলা বাজানো কেন নয়, সেটিও সে পার্টিসিপেট করতে পারে। আরেকটু স্পেসিফিক ভাবে আপনার কোশ্চেনের দিকে যাচ্ছি যে আসলে এই কার্যক্রমগুলো ছেলে মেয়েরা কিভাবে বাইরের দিকে ছড়ায়। আপনি জানেন যে আমাদের এই ক্লাবগুলো আপনার ইন্টার ইউনিভার্সিটি অনেকগুলো প্রোগ্রাম করে থাকে, ডিবেট থেকে শুরু করে। এই জায়গাতে আপনার দেশের যতগুলো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি আছে তারা পার্টিসিপেট করে, এবং আপনি জেনে সুখী হবেন যে আমাদের অনেকগুলো ক্লাব আছে, ইউনাইটেড মডেল ন্যাশনাল ক্লাব যেটাকে আমরা বলি, এরা আন্তর্জাতিক মানের হচ্ছে যে প্রোগ্রাম করে থাকে। এরা মডেল ইউনাইটেড নেশনস অধিবেশনের আয়োজন করে থাকে, যেখানে লাস্ট ইয়ারই সোফার মাই নলেজ আপনার প্রায় 20 থেকে 22টা দেশের প্রতিনিধি এসেছিল, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, এবং তারা আপনার জাতিসংঘের যে অধিবেশন হয় সেখানে যেভাবে দেশগুলোর প্রতিনিধিরা আলোচনা করেন, দেশগুলোর প্রতিনিধিগুলো কোনো একটা বিষয় ভিত্তিক বা এজেন্ডা ভিত্তিক আপনার ডিসিশন নেয়, সেই ধরনের একটা মডেল নিয়ে তারা কাজ করে। তো এখানে যেটা হয় যে এরাই তো নেক্সট স্টেশন নেতৃত্ব দিবে। জি, তো এখানে যেটা হয় যে আপনার দেশ এবং দেশের বাইরে যে স্টুডেন্ট কমিউনিটি আছে যারা আগামী দিনের নেতৃত্বে আসবে, তাদের মধ্যে যে পারস্পরিক একটি যোগাযোগ, তাদের মধ্যে যে কৃষ্টি কালচারের একটি বিনিময়, সেটি কিন্তু আসলে আমরা ক্লাব অ্যাক্টিভিটিজের মাধ্যমেই সম্পূর্ণ করে থাকি। আসলে ক্লাসরুমে তো আসলে একটা ডাইভার্সিটি আছে, যদিও বিভিন্ন দেশের ছেলে মেয়েরা বসে একসঙ্গে বা বিভিন্ন দেশের ছেলে মেয়েরা একসঙ্গে এডুকেশনটা নেয়, কিন্তু ক্লাব অ্যাক্টিভিটিজের মাধ্যমে তাদের এই বিনিময়টি অনেক বেশি হয় এবং হৃদয়গ্রাহী হয়।
ডিএম ঈশা অলিভ খান, আপনি টিচার, আপনি লেকচারার ফার্মাসিউটিক্যাল সায়েন্সের এবং একই সাথে উপদেষ্টা ফার্মাসিউটিক্যাল ক্লাব নর্থ ইউনিভার্সিটি। সাবজেক্ট ওয়াইজ আসলে আপনাদের কয়টি ক্লাব আছে এবং এই ক্লাবগুলো কি ওই সাবজেক্টের টিচারই সংযুক্ত থাকে কিনা? পাশাপাশি আপনার ফার্মাসিউটিক্যাল ক্লাবে কি আসলে আপনার ফার্মাসিউটিক্যাল সায়েন্স অথবা ফার্মাসিউটিক্যাল যে সাবজেক্ট গুলো আছে সেই স্টুডেন্টরাই কি শুধু সদস্য হতে পারে নাকি বাইরের সদস্য হয়? থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমাদের অনেক ক্লাবই আছে, যেটা এমদাদ স্যার বলল। তার মধ্যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস ইনভলভ হচ্ছে প্রায় 5-6টি ক্লাব, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস ইনভলভ। তার মধ্যে ফার্মাসিউটিক্যাল ক্লাব হচ্ছে অন্যতম। ফার্মাসিউটিক্যাল ক্লাব ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাবস ইন আওয়ার ইউনিভার্সিটি। এছাড়াও পাবলিক হেলথ ডিপার্টমেন্টের সাথে রিলেটেড একটা পাবলিক হেলথ ক্লাব আছে। এছাড়াও আমাদের যেটা হয় যে এনভায়রনমেন্টাল সায়েন্স রিলেটেড আমাদের আর্থ ক্লাব বলে একটি ক্লাব আছে। তো তারা মেইনলি এনভায়রনমেন্টাল সায়েন্স রিলেটেড অ্যাক্টিভিটিস নিয়ে ইনভলভ। এডিশনাল ইনফরমেশন, মোস্টলি আমাদের অধিকাংশ ক্লাবই হচ্ছে কো-কারিকুলার। যেমন বিজনেস স্কুলের যে ক্লাবগুলি আছে, বিজনেস স্কুলের যতগুলি ক্লাব আছে প্রত্যেকটাই কোনো না কোনো ডিসিপ্লিনের সাথে জড়িত, এবং কমিউনিকেশন ক্লাব ফর এক্সাম্পল ইংলিশ ডিপার্টমেন্টের সাথে অ্যাটাচড। এরকম ডাইভার্সিটি ক্লাব, কয়েকটা ক্লাব আছে এক্সট্রা কারিকুলার, অ্যাথলেটিক ক্লাব, সাংস্কৃতিক সংগঠন যেটা আপনি বললেন, সোশ্যাল সার্ভিসেস ক্লাব, এগুলো হচ্ছে এক্সট্রা কারিকুলার। আর বাকি অধিকাংশ ক্লাবই আমাদের হচ্ছে কো-কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে জড়িত। এবং এই ক্লাবগুলোর মধ্য দিয়ে আমরা যেটা করে থাকি এটা হচ্ছে স্টুডেন্টদের যে সফট স্কিল এবং হার্ড স্কিল ডেভেলপ করা, টেঞ্জিবল স্কিল এবং ইনটেঞ্জিবল স্কিল, যেগুলো তাদের কাজের মধ্য দিয়ে গ্রুমিং গুলি হয়ে যায়, ট্রেনিং গুলি হয়ে যায়। এবং এটা স্কিল ডেভেলপমেন্টের এটা একটা বলতে পারেন একটা বড় প্ল্যাটফর্ম, একটা ফ্যাক্টরি হিসেবে ব্যবহৃত হচ্ছে সহজ কথায়। এবং থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজ ওরিয়েন্টেশন দেওয়ার জন্য এই ক্লাব অ্যাক্টিভিটিগুলো তাদেরকে হ্যান্ডস অন ট্রেনিং দিয়ে থাকে বিভিন্ন স্ফিয়ার অফ অ্যাক্টিভিটিসে। তাদের ক্লাবের স্পেসিফাইড ফোকাস কিছু অ্যাক্টিভিটি থাকে, এগুলির মধ্য দিয়েও তাদের যে গ্রোমিং গুলি হচ্ছে, লিডারশিপ অ্যাবিলিটি, তাদের কনফ্লিক্ট রেজলিউশন, এই অ্যাবিলিটি তৈরি হচ্ছে, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, ডেমোক্রেটিক প্র্যাকটিস, শেয়ারিং ভিউজ উইথ আদার্স, তারপরে আপনার যে ফিনান্সিয়াল রেগুলারিটিস ম্যানেজমেন্ট, এগুলো শেখা, কিভাবে বাজেটিং করতে হবে, কিভাবে ইভেন্ট প্রপোজাল সাবমিট করতে হবে, এন্ড হাউ টু গেট থিংস ডান ফ্রম দ্য অথরিটি। এটা একটা ম্যানেজ করা, নিজেরা প্রোগ্রামটা তুলে আনা। এক্স্যাক্টলি। তারপরে দে আর গোয়িং টু দি স্পন্সরস। আমাদের ইউনিভার্সিটির যে ক্লাব অ্যাক্টিভিটি আপনি জেনে খুশি হবেন যে আমাদের যে টোটাল যে ফান্ডিং যেটা হয় অ্যানুয়াল, যে মানি ট্রানজাকশন হয়, এটা কয়েক কোটি টাকা, 3-4 কোটি টাকা হবে টোটাল। এবং এই 3 কোটি টাকা যদি আমরা ধরি, এর 70% সাপোর্ট আসছে স্পন্সরদের কাছ থেকে। এবং এই স্পন্সরদেরকে ম্যানেজ করা এটা স্টুডেন্টদের কাজ, স্টুডেন্টরা যাচ্ছে, এটা কিন্তু আমরা যাচ্ছি না। হ্যাঁ, তারা এগুলি কালেক্ট করে নিয়ে আসে। আমাদের একটা রেগুলেটরি মেকানিজম আছে যেন এটা ট্রান্সপারেন্টলি অ্যাকাউন্টেবল ওয়েতে এই ম্যানেজমেন্টটা হয়, এটা আমরা দেখাশোনা করি। দেখছেন টক শো খোলা মঞ্চ। দেখছেন টক শো খোলা মঞ্চ। দর্শক স্বাগত আরো একবার খোলা মঞ্চে। কথা বলছিলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ক্লাব নিয়ে। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে এই ক্লাবগুলোর সাথে স্টুডেন্টরা কিভাবে সম্পৃক্ত হয় এবং ছাত্ররা আসলে কি ধরনের কার্যক্রম করে থাকে। জিএম ঈশা অলিভ খান, আমি আবার আপনার কাছে আসছি যে ফার্মাসিউটিক্যাল ক্লাব, যে ক্লাবের আপনি উপদেষ্টা এবং একই সাথে আপনি টিচার ওখানকার, আপনি বলবেন এই ক্লাবটি, আমি নির্দিষ্ট আপনার ক্লাবটি সম্পর্কে জানতে চাই, সারা বছর আসলে কি ধরনের ইভেন্ট করে থাকে এবং স্টুডেন্টরা সেখানে আসলে কি কি কাজ থেকে উপকৃত হচ্ছে বা তারা কতখানি সম্পৃক্ত হচ্ছে, এবং এটি পরবর্তীতে তাদের চাকরি জীবনে কিংবা তাদের পরবর্তী প্রতিষ্ঠাকালীন জীবনে কিংবা সে যদি একজন এন্টারপ্রেনারও হয়ে থাকে কিভাবে তাকে সহায়তা করছে। না, খুবই সুন্দর প্রশ্ন। প্রথমে যেটা বলবো যে ফার্মেসি ইজ এ প্রফেশনাল সাবজেক্ট। তো আমাদের ক্লাসরুমে যে লার্নিংটা থাকে, সাবজেক্ট বলা হয় যে খুবই সায়েন্সের, হ্যাঁ, এটা ওয়ান অফ দ্য ডিমান্ডিং সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এই ডিসিপ্লিনটাতে একই সাথে বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স, সায়েন্সের যত সব বেসিক সাবজেক্ট আছে সেগুলোর সংমিশ্রণ। তো এই সাবজেক্টটাতে আমরা ক্লাসরুমে আমাদের কিছু অবভিয়াসলি বেসিক লার্নিং আছে এবং একই সাথে কিছু প্র্যাকটিক্যাল লার্নিং আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরও রিয়েল ওয়ার্ল্ডের সাথে কিন্তু একটা কানেকশন স্টাবলিশ করা খুবই জরুরি। তো এই ক্লাবের মাধ্যমে, ফার্মাসিউটিক্যাল ক্লাবের মাধ্যমে আমরা সেই যোগসূত্রতা স্থাপন করার চেষ্টা করি।
এবং ফার্মাসিউটিক্যাল ক্লাবে হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাবস ইন আওয়ার ইউনিভার্সিটি, এবং একই সাথে এটা ইটস আ ভেরি ডাইনামিক ক্লাব বলতে হবে। এবং যখন when I became the faculty advisor of this club, আমার কাছে মনে হয়েছে যে এখানে আমার ক্লাবের স্টুডেন্টরা খুবই পরিশ্রমী এবং খুবই ডাইনামিক, এবং একই সাথে তাদের যে ক্রিয়েটিভিটি সেটা বলতে গেলে আনপ্যারালেলড। তো আমাদের ক্লাবের যে কাজটা সেটা হচ্ছে যে তারা সারা বছর ধরেই বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করে থাকে। একই সাথে যেরকম ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের ফার্মাসিস্টদের একটি সবচেয়ে বড় কর্মক্ষেত্র বাংলাদেশে। তো এখানে ফার্মাসিস্টদের ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল আপনি মার্কেটিং ডিপার্টমেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ডিপার্টমেন্টস ইন দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। তো মার্কেটিং এ যদি একটা স্টুডেন্ট যখন আফটার হি গ্রাজুয়েটস সে যখন মার্কেটিং এ যাবে, তো তার কিন্তু বিভিন্ন ধরনের সফট স্কিলস থাকা জরুরি, রাদার দ্যান জাস্ট ফোকাসিং সোনলি অন দ্য বেসিক টেক্সট বুক স্টাডিজ, রাইট? তো সেটার জন্য সেই স্কিলস গুলো সে কোথা থেকে ডেভেলপ করবে? তো সেই ক্লাবটা তাকে সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছে। 4টি বড় ইভেন্ট থাকবে ধরেন আপনি যেটা বলছিলেন। জি, আমাদের সবচেয়ে বড় ইভেন্ট যেটা হচ্ছে ফার্মা ফেস্ট, যেটা ফার্মা ফেস্ট, আমি সেটা জানতে চাচ্ছি কি বলেন সেটি আমি জানতে চাচ্ছি। এবং ফার্মা ফেস্টটা যেরকম আমাদের নেক্সট মান্থেই হবে, মার্চ 23rd ইনফ্যাক্ট আমাদের ফার্মা ফেস্ট আয়োজন করতে যাচ্ছি আমরা। এছাড়াও আমাদের সারা বছর ধরে অন্যান্য ইভেন্টস থেকে থাকে। ফার্মা ফেস্টে কি আপনারা ইভেন্ট করছেন? কালারফুল ইভেন্ট, এখানে কি থাকবে? So this is the one of the grandest events. যেহেতু নিশ্চয়ই কোনো মেলা হবে কিংবা আপনার স্টল থাকবে, সেখানে কারা আসবে? শুধু ক্লাবের ওরাই স্টল দিবেন, আপনি অন্য ইউনিভার্সিটিকে আনছেন বা ফার্মাসিউটিক্যালস গুলোকে ইনভাইট করছেন? বলছি, এখানে আমাদের বিভিন্ন সাব ইভেন্টস থাকে এই ফার্মা ফেস্টের আন্ডারে, যেটা থাকে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিজদেরকে আমরা ইনভাইট করে থাকি। তারা এসে তাদের স্টল দেয় আমাদের প্রেমিসে, এনএসইউ প্রেমিসে, এবং একই সাথে সেই স্টলগুলোতে থাকার ফলে যে সুবিধাটা হচ্ছে যে স্টুডেন্টরা ডাইরেক্টলি জানতে পারছে ফার্মাসিউটিক্যাল প্রফেশনালদের কাছ থেকে যে মার্কেটিং বা অন্যান্য যে ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টগুলো আছে তাদের রোলটা কি, এবং তাদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশনের মাধ্যমে তারা কিন্তু নেটওয়ার্কিং স্কিলস ডেভেলপ করছে, রাইট? এবং একই সাথে আমরা বিভিন্ন ধরনের অন্যান্য হেলথ প্রফেশনাল যেরকম ডাক্তার, তারপর আপনার যেরকম আমাদের ডিজিডিএ, ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওখানের কর্মকর্তারাও কিন্তু তারা এখানে চলে আসছে। এবং ইনফ্যাক্ট ডিরেক্টর জেনারেল অফ ডিজিডিএ উনি কিন্তু নিয়মিতই আমাদের ফার্মা ফেস্টে অংশগ্রহণ করে থাকেন চিফ গেস্ট হিসেবে। অনেক এক্সকারশন প্রোগ্রাম তারা কন্ডাক্ট করে থাকেন, এমনি বাইরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ভিজিটে যায়। এবং সহজ কথায় এক কথায় যদি বলি, ফার্মাসিউটিক্যাল ক্লাবের মূল কাজটি হচ্ছে স্টুডেন্টদের মধ্যে প্রফেশনালিজম ডেভেলপ করা। এজ এ ফার্মাসিস্ট তার মধ্যে প্রফেশনালিজম ডেভেলপ করা। প্রফেশনালিজম ইটস এ ওয়াইড লেকচারও আপনার লেকচার ইভেন্ট, যেটি যে একটা ফার্মাসিউটিক্যালস এর যিনি প্রধান আছেন কিংবা এই ফার্মাসিউটিক্যালস এর যিনি ওনার, তিনিও এসে লেকচার দেন। এখন এটা খুবই একটা কমন দেখা যাচ্ছে যে সিওস মিট, দেখা একটা প্রতিষ্ঠানের সিও স্টুডেন্টদের সাথে মিট করছে দাওয়াত দিয়ে। এটা একটা ব্রিজ তৈরি করে এই ক্লাবের যে অ্যাক্টিভিটি বিটুইন একাডেমিয়া এন্ড ইন্ডাস্ট্রিজ, প্র্যাকটিক্যাল লাইফে তাকে আসলে একটা লিংকেজ তৈরি করে দেওয়া হচ্ছে এবং স্টুডেন্টদেরকে গ্রুমিং করা হচ্ছে অ্যাজ এ প্রফেশনাল। এন্ড ওয়ান্স দে কমপ্লিট দেয়ার এডুকেশন, they would enter into the job market, pharmaceutical industry তে যাবে এবং একটা ফুল ফ্লেজেড একটা কমপ্লিট পারসন হিসেবে ওখানে জয়েন করছে। That's the advantage of the club activities. এর পাশাপাশি আপনারা বলা হয় আর কি। এছাড়াও আমরা যেটা করি যে সারা বছরই বিভিন্ন সেমিনার আয়োজন করে থাকি। তো সেখানেও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে প্রফেশনালরা তারা এসে বিভিন্ন বিষয়ের উপর বক্তৃতা দিয়ে থাকেন, এবং সেগুলোতে যেটা হয় যে ফার্মাসিউটিক্যাল স্টুডেন্টসরা তারা খুবই উপকৃত হয়ে থাকে। এই ফেস্টে আমরা অন্য বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ জানাচ্ছি বা? জি, অবশ্যই। আমাদের একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে ফার্মা অলিম্পিয়াড বলে থাকি। ফার্মা অলিম্পিয়াড, জি, এটা একটা কুইজ কম্পিটিশন, একটা ইন্টার ইউনিভার্সিটি কুইজ কম্পিটিশন। তো সেখানে বিভিন্ন ইউনিভার্সিটিস, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, সব টাইপের ইউনিভার্সিটি থেকেই 2 জন করে আমরা কম্পিটিটরদেরকে ইনভাইট করে থাকি, এবং এটা বেশ জম্পেশ একটা প্রোগ্রাম হয়ে থাকে। এবং এতে আপনার ক্লাবের স্টুডেন্টরা ধরেন লাস্ট কবে ইন্টারন্যাশনাল কোনো ফেস্ট অথবা ইন্টারন্যাশনাল কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এরকম? আমরা এখনো কোনো ইন্টারন্যাশনাল লেভেলে ওভাবে এখনো পার্টিসিপেট করিনি, তবে গত বছর ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে আমরা সেলিব্রেট করি। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে সেলিব্রেশনের তো নিশ্চয়ই বিষয় আছে। জি জি। তো এই র্যালিটা আমরা যেটা হয় যে এই র্যালিটা ইনফ্যাক্ট বিভিন্ন দেশের, পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু এটা ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে
গত 5 বছর থেকে সেলিব্রেট করা হচ্ছে। আচ্ছা, আপনি যেহেতু ইন্টারন্যাশনাল কম্পিটিশনের কথা বললেন, আমি একবারে ফ্রেশ একটা ইনফরমেশন আপনার মাধ্যমে শেয়ার করছি অডিয়েন্সদের সাথে। সেটা হচ্ছে যে আমাদের কমিউনিকেশন ক্লাব 4 জন সদস্য তারা একটা ওয়ার্ল্ড ইংলিশ অলিম্পিয়াডে জয়েন করেছিল 2017, মানে মাত্র পরশুদিন তারা ব্যাক করেছে। এবং বাংলাদেশ থেকে 2টো ইনস্টিটিউশন গিয়েছিল, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং IBA ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। তো আমাদের যে ক্লাব ওয়াইজ বা এজ এ গ্রুপ ওয়াইজ ম্যাক্সিমাম মেডেল আমাদের স্টুডেন্টরা নিয়ে এসছে। একটি মেয়ে নোসাইবা, সে 3টা মেডেল পেয়েছে আউট অফ 5 মেডেলস। এবং এটা গ্লোবাল কম্পিটিশন, এটা হচ্ছে এশিয়ান কম্পিটিশন। এখানে 100-এরও বেশি টিম এসেছিল, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে টিম এসছে। ওই কম্পিটিটরদের মধ্য থেকে আমাদের স্টুডেন্টরা বাই দেমসেলফ, তারা এখান থেকে কোনো কোচ নিয়ে যায়নি, কোনো গাইড ছিল না, নিজেরাই সেই একটি মেয়ে 3টি মেডেল নিয়ে আসলো। অন্যান্য যারা পার্টিসিপেন্ট ছিল তারাও সার্টিফিকেট পেয়েছে এবং মেয়েটি রানার আপ হয়েছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় এই কম্পিটিশনটা অনুষ্ঠিত হয় এবং ইন্দোনেশিয়ার যে ডোমেস্টিক ক্যান্ডিডেট চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের ক্যান্ডিডেট বাংলাদেশ থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সে রানার আপ হয়েছে। যথেষ্ট অ্যাচিভমেন্ট। এবং এই ধরনের কম্পিটিশন আমরা মানে প্রায়শই অর্গানাইজ করে থাকি। ফটোগ্রাফি এক্সিবিশন হয়েছে আমাদের লাস্ট ডিসেম্বরে, এবং ফটোগ্রাফি এক্সিবিশনে এটা গ্লোবাল কম্পিটিশন ছিল। আমাদের এক্সিবিশন হয়েছে কলকাতায়, এক্সিবিশন হয়েছে ঢাকা শিল্পকলা একাডেমিতে, এবং এখানে আমাদের বাংলাদেশ মিনিস্টার সাহেব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিনি এসেছিলেন। ইন্ডিয়াতেও হাই প্রোফাইল পলিটিক্যাল লিডার্স দে কেম ওভার আমাদের এই এক্সিবিশনে এসেছিলেন। এবং এখানেও প্রায় 178টি ইউনিভার্সিটি থেকে অ্যাক্রস দি গ্লোব তারা ছবি পাঠিয়েছে, কম্পিটিশনে জয়েন করেছিল এবং তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ফাইনালি, যারা অ্যাচিভমেন্ট করেছিল। বেলাল আহমেদ, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমরা তো কো কারিকুলাম অ্যাক্টিভিটিজ এর কথা বলছিলাম, আমি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ এর কথা জানতে চাই। এই জন্য যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিজ, হ্যাঁ আমাকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি বানাবে, আমাকে একজন প্রফেশনালস বানাবে, কিন্তু একজন প্রফেশনালস এর পাশাপাশি আমি কিন্তু একজন হিউম্যান বিইং, আমাকে একজন ভালো মানুষ হতে হবে। সেটার জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ কিন্তু মানুষের ভিত্তিটা তৈরি করে দেয় বলা হয়, এবং তার মধ্যে যে মরণশীলতা, তার মধ্যে যে সৃজনশীলতা, এটি তৈরি করে। সেই ক্ষেত্রে আসলে আপনাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো কতগুলো দিবস পালন করছে? আপনারা নিশ্চয়ই ইন্টারন্যাশনাল ডে গুলো পালন করেন, নিশ্চয়ই জাতীয় দিবসগুলো পালন করেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি যদি শুরুটা এইভাবেই করি যে আসলে আমি আমার ছেলেকে, হি ইজ ইন ও লেভেল, সে পরীক্ষা দিচ্ছে, আমি তাকে যেটি বলি যে তোমার একটি কালচারাল সাইট থাকা দরকার বা কালচারাল অ্যাক্টিভিটিস থাকা দরকার, তোমার একটি স্পোর্টিং অ্যাক্টিভিটিস থাকা দরকার। ভেরি সিম্পল। তুমি যদি এই দুটো তোমার মধ্যে থাকে, তাহলে আমি মনে করি যে তোমার যে ক্লাসরুমের এডুকেশন, এটার বাইরে তুমি ইউ উইল ডু মানে অ্যাটলিস্ট বেটার দেন আদার। তো হোয়াট ইজ দ্য লজিক? ডেফিনেটলি এটা আমাদেরকে বলতে হয় যে সাংস্কৃতিক চর্চা, আপনি জানেন যে সাংস্কৃতিক চর্চা হচ্ছে মনের খোরাক যোগায়। সাংস্কৃতিক চর্চা মানুষকে মানুষের মতো করে তৈরি করে, তাকে মানে মানবিক গুণাবলী বা মানুষের সঙ্গে মানুষের আচরণের যে ব্যাপারগুলো, এগুলোর মধ্যে একটি নমনীয়তা বলেন এবং একটি পরিবেশগত বিষয় বলেন, সেটা তৈরি করে। অ্যাট দি সেম টাইম যখন আপনি খেলাধুলার কথা বলবেন, এই খেলাধুলা সেটি হতে পারে আপনার ফুটবল, ক্রিকেট, এনিথিং এলস, সেটি আপনার শারীরিক সুস্থতার জন্য খুবই প্রয়োজন। তবে কোশ্চেন আসতে পারে যে আসলে সব ছেলে বা সব মেয়েই তো ফুটবল খেলতে পারে না বা খেলবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে আপনার ইনডোর যে আপনার গেমস আছে, একটি মেয়ে যদি বসে সিম্পলি চেস খেলে, দাবা খেলে অথবা ক্যারাম খেলে, সেটার মধ্যেও তার যে পরিচ্ছন্ন বিনোদন যেটাকে আমি বলবো, সেই পরিচ্ছন্ন বিনোদনটা তার মধ্যে আছে। ওই ছেলেটি অথবা ওই মেয়েটি কিন্তু আপনার সো কল ড্রাগস এর দিকে যাবে না, ওই ছেলেটি বা ওই মেয়েটি হচ্ছে সো কল হচ্ছে কোনো আনওয়ান্টেড সিচুয়েশনের দিকে যাবে না, যদি তার এনগেজমেন্টটা থাকে এই ধরনের কিছু মানে পরিপূর্ণ এবং স্বচ্ছ কিছু মানবিক অ্যাক্টিভিটিস এর মধ্যে। আর ইয়াংদের যে ধর্ম, আমিও ছিলাম ইয়াং, আপনিও ছিলেন ইয়াংদের যে ধর্ম, সেটি হচ্ছে যে সবসময় সে কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে চায় বা কিছুর মধ্যে সে থাকতে চায়, যেটা থেকে তার হয়তো মানবিক অথবা মানসিক অথবা শারীরিক কোনো ধরনের কিছুটা হলো এন্টারটেইনমেন্ট সে আশা করে। কারণ বোরিং এডুকেশন এটি হয়তো আমরা আমাদের সময় বা ওরা ওদের সময় বলে, কিন্তু যখনই সে টেলিভিশনের পর্দায় যখন সে গেমস খেলে, ভিডিও গেম খেলে,
সেখানে সে এক ধরনের বিনোদন পায়। যখনই সে মাঠে গিয়ে হচ্ছে যে আপনার ক্রিকেট খেলে তখন এক ধরনের বিনোদন পায়। আপনার যে কোশ্চেনটি যে আসলে তাদেরকে পরিপূর্ণ মানুষ করার ক্ষেত্রে আমি মনে করি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিশেষ করে সাংস্কৃতিক চর্চা, বিশেষ করে আপনার খেলাধুলার চর্চা, এগুলো অনেক বেশি তাকে হেল্প করে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা এক্সট্রা কারিকুলামে আমরা কি কি কাজ করছি আপনাদের ইউনিভার্সিটিতে সেই বিষয়ে আলাপ করবো। দর্শক যাচ্ছে একটা ছোট বিরতিতে, ফিরছি একটু পরেই। দর্শক আরো একবার স্বাগত খোলা মঞ্চে। কথা বলছিলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ক্লাব নিয়ে। আমরা বলছিলাম যে স্টুডেন্ট ক্লাবে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, সহশিক্ষার পাশাপাশি আমার অতিরিক্ত শিক্ষা যেটি বলছিলাম আমাদের মানসিক বিকাশের জন্য, আমাদের শারীরিক বিকাশের জন্য। ইমদাদুল হক আপনি বলতে চাচ্ছিলেন যে এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো আরো কতভাবে ছাত্রদের সহায়তা করে। সেখানে আমার একটি প্রশ্ন আছে যে আপনি যেহেতু স্টুডেন্ট অ্যাফেয়ার্সেও আছেন, অনেক সময় অভিভাবকরা বুঝতে চান না যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে কেন যুক্ত হবে ছেলে মেয়ে, এবং তারা অনেক সময় মনে করেন যে এটি একটি সময়ের অপব্যবহার কিংবা সময় নষ্ট। আমি আপনার প্রশ্নটিকে সামনে রেখে একটু পেছনে ফিরে যাব। বেলাল সাহেব যেখানে কনক্লুড করেছিলেন ওনার বক্তব্য, উনি সাংস্কৃতিক সংগঠনের যে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করেছেন, ধন্যবাদ বেলাল সাহেব। তার পাশাপাশি আমি যেটা আরো যোগ করতে যাচ্ছি, আমাদের সোশ্যাল সার্ভিসেস ক্লাব একটা ক্লাব আছে, এবং এই ক্লাবের যে কার্যক্রম সারা বছর রিলিফ অপারেশন থেকে শুরু করে শীত বস্ত্র বিতরণ, এবং আমরা দেখি আমাদের যে ফ্লাড, যে গত ফ্লাডের সময়ও তারা নর্থ বেঙ্গলে দুবার গেছে, একবার গেছে খাদ্য সামগ্রী নিয়ে, আরেকবার ক্যাশ টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে একদম চরাঞ্চলের মানুষের সোশ্যাল সার্ভিস ক্লাবগুলোকে তো আমরা আসলে এক্সট্রা কারিকুলামে ধরি আর কি। এবং আমি নিজেও এখানে ছিলাম। আপনার যে প্রতি পরিবারকে 20,000 টাকা করে ক্যাশ টাকা দেওয়া হয়েছে, 8 লক্ষ টাকা আমরা ডিস্ট্রিবিউট করে এসেছি উপজেলা কেন্দ্রে। আমরা পুনর্বাসন করেছি। হ্যাঁ, এটা পুনর্বাসন ফার্স্ট টাইম ইন দ্য হিস্টরি অফ, এটা ক্লাবের মাধ্যমে এই ধরনের কার্যক্রম একটা এনজিও। ইয়াংরা বলা হয় ধ্বংস, কিন্তু ইয়াংরাই সবচেয়ে বেশি আপনার মানে এই ধরনের ক্রিয়েটিভ এবং মানে সোশ্যাল কাজ করে, তারাই ঝাঁপিয়ে পড়ে। নেপালে যে আর্থকুয়েক হয়েছিল, এখানে আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ রিলিফ গুডস আমাদের এখান থেকে স্টুডেন্টরা নিয়ে নেপালে পাঠিয়েছে, ট্রাক ভর্তি করে, আপনার কয়েকটা ট্রাক ভর্তি করে এই জিনিসপত্র এখান থেকে গেছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে এথিক্স ক্লাব আছে। এথিক্স ক্লাব তারা এই যে মানবিক গুণাবলীগুলোর যে বিষয়, সংবেদনশীলতা এবং তাদের মধ্যে সততা, নিষ্ঠা, এই জিনিসগুলোকে তৈরি করা, তাদের কাজকে কিভাবে ফেয়ার ভাবে কাজ করা, এগুলো নিয়ে বিভিন্ন ইস্যু তারা নিয়ে আসছে, এবং এই ইস্যুগুলির উপর তারা রেগুলার সভা, সিম্পোজিয়াম, সেমিনার এগুলি কন্ডাক্ট করে। এই গত সপ্তাহে একটা সেমিনার হয়েছে ইনক্লুসিভনেস নিয়ে। এখানে ইনক্লুসিভনেস হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপল, তারা যেন আমাদের সাথে এডুকেশন করতে পারে, তারা চলাফেরা করতে পারে মার্কেটে, কিভাবে সেম প্রায়োরিটি যেটাকে বলা হয়, এটা নিয়ে যে আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, এটা নিয়ে একটা অনুষ্ঠান করেছে গত সপ্তাহে। এবং এখানে অমিতাভ সাহেব অমিতাভ রেজা তিনি এসেছিলেন। আরো এরকম আমাদের ডাইভার্সিটি ক্লাব আছে, তারাও আমাদের যে মানবিক মূল্যবোধগুলিকে সমুন্নত রেখে কিভাবে আমাদেরকে স্টুডেন্টদেরকে বিশেষ করে এইসব ক্ষেত্রে ফিজিক্যালি চ্যালেঞ্জ, একটি শিশু যখন স্কুলে আসে তার সহপাঠীও অনেক সময় এটা মেনে নিতে পারে না। অভিভাবকদের যে কনসার্ন, আপনি যেটা বলছিলেন, অভিভাবকদের একটা কনসার্ন আছে যে স্টুডেন্টরা যদি এসব কাজে জড়িত হয় তাহলে একাডেমিক অ্যাক্টিভিটি, কিছু অভিভাবক, আমি ঢালাভাবে সব অভিভাবকের কথা বলছি, সেই কারণে আজকে হয়তো আমরা এটা ক্লারিফাই করে দিব। আমরা যেটা করি স্টুডেন্টদেরকে আমরা এই লেসনটা দিই যে হাউ টু বিকাম এ গুড ম্যানেজার অফ হিজ টাইমিং অর হার টাইমিং। তার টাইম ম্যানেজমেন্টটা সে কিভাবে করবে, কত ঘন্টা সময় সে পড়াশোনার জন্য রাখবে, কত ঘন্টা সময় ক্লাবের জন্য রাখবে, এটা তাদের একটা নিজস্ব স্কিল ডেভেলপড হয়। এবং যারা নাকি এই ধরনের এক্সপোজারের মধ্য দিয়ে আসে, আমি একটা স্ট্যাটিস্টিক্স বলতে পারি, আপনার অ্যাসোসিয়েশন অফ আমেরিকান কলেজ এন্ড ইউনিভার্সিটিজ তারা 2013 সালে একটা সার্ভেতে দেখেছে ফিউচার এমপ্লয়াররা এমপ্লয়ীদের মাঝে যে গুণগুলি তারা দেখতে চায়, 93% ক্ষেত্রে তারা দেখতে চায় যে স্টুডেন্টদের মধ্যে কমিউনিকেশন স্কিলটা কতখানি আছে, তারা কিভাবে তারা আপনার রেসপন্সিবিলিটি, মেইন অ্যাসেট বলা হয় ওয়ার্ল্ডে, তাদের যে রাইটিং স্কিল, অরাল স্কিল,
কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, এসব বিভিন্ন বিষয়গুলো, এগুলো 93% এমপ্লয়ারই চায় স্টুডেন্টদের একাডেমিক অ্যাটেনমেন্টের চাইতে, সার্টিফিকেটের চাইতে ওই জিনিসগুলো বেশি দেখতে চায়, এবং যার ফলে এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ এরিয়া নয়। আমি আপনার কাছে যদি এই সাথে একটু জানতে চাই, পরে আপনি উত্তর দিলে চলবে, অথবা আপনারা যে আপনাদের কি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর জন্য বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর জন্য কোনো পয়েন্ট আছে কিনা, যেটা ওয়ার্ল্ডের অনেক ইউনিভার্সিটিতে ভর্তির সময় চায় কিংবা চাকরির পরে সময় চায় যে তুমি কতখানি সোশ্যাল সার্ভিস করে এসেছো, তার জন্য পয়েন্ট থাকে অনেক জায়গায়। আচ্ছা, আমরা যেটা করি, যারা ইবি মেম্বার থাকে তারা তাদের পড়াশোনা শেষ হয়ে গেলে বা তাদের টেনিউর শেষ হয়ে গেলে they would take a certificate from our office, আমরা একটা সার্টিফিকেট তাদের দিয়ে দিই, সনদপত্র। খুবই ইন্টারন্যাশনালি কাজে লাগে, এটা তাদের কাজে লাগে ফর হায়ার এডুকেশন, ফর এমপ্লয়মেন্ট, এটা এগুলো তাদের কাজে লাগে, এটা আমরা করছি। আরেকটা বিষয় হচ্ছে এন্ট্রি লেভেলে যদি আমরা এই ধরনের কোনো প্রমিজিং স্টুডেন্ট দেখি, ভালো ডিবেটার, ন্যাশনাল লেভেলে তারা অলরেডি চলে গেছে বিফোর এন্টারিং টু দি ইউনিভার্সিটি এডুকেশন, একজন সাংস্কৃতিক মানে পারফর্মার, ভালো গান করে, এই ধরনের ছাত্রছাত্রীদের সন্ধান পেলে আমরা নিজেরা হেড হান্টিং করে অগ্রগামী হয়ে তাদের অ্যাডমিশনকে আমরা ফ্যাসিলিটেট করে থাকি। এখানে আরেকটু ইনফরমেশন একটু মানে অ্যাড করি, সেটা হচ্ছে যে ইউল বি হ্যাপি টু নো যে আপনার মিরাজ ক্রিকেটার, আমরা তাকে আমাদের ইউনিভার্সিটিতে ফ্রি স্টুডেন্টশিপ দিয়েছি। এখন সে তো ধরেন যে আমেরিকান কারিকুলাম পড়েনি, বা সে তো আসলে এখানে যে ফরেন টিচার আছে তাদের সাথে সেভাবে কোঅপ করতে তার যে কষ্টটা হবে, এই কষ্টটা কিন্তু টিচাররা মেনে নিয়েছে যে তার জন্য দরকার হলে এক্সট্রা ক্লাস নেওয়া হবে, কিন্তু হ্যাঁ তার যে ক্ষেত্রে সে প্রতিষ্ঠিত, সে যেহেতু একটা ফ্ল্যাগ ক্যারি করছে, ইজ ক্যারিং দ্য ফ্ল্যাগ অফ দ্য কান্ট্রি, সো তার জন্য আমাদের কিছু করা দরকার এবং আমরা সেটা করছি, এবং এভাবেই কিন্তু আসলে চলছে। আমি এ প্রসঙ্গে একটু বলি, সম্প্রতি আপনার অতি সম্প্রতি বলা যাবে না, বেশ কিছুদিন হয়ে গেছে যে আপনার একটা সিভি দেখার একটি আপনার সেশন চলছিল। তো ওইখানে আমারই একজন টিচার যিনি সিভি দেখছিলেন, যে ছেলেটার সিভি দেখছিলেন, উনি বললেন এরকম যে তোমার সিভিতে আসলে তুমি মানে হিন্দু আর মুসলিম এটা লেখা আছে, তুমি শিয়া সুন্নি এটা লেখা আছে, বাট তুমি লিখোনি যে আসলে তুমি এইটা পাশ করা ছাড়াও তুমি আর কি করতে পারো। তো প্রসঙ্গক্রমে যখন সেই ছেলেটি আসলে কোশ্চেনটা বুঝতেই তার মানে একটু প্রবলেম হচ্ছিল, তখন স্যার তাকে এক্সপ্লেন করলেন এইভাবে যে তুমি যদি এখানে লিখতা যে রানা প্লাজা এটি ধসে পড়েছে, তুমি যদি এখানে লিখতা যে ইয়েস ইউ পার্টিসিপেটেড, ওই যে যখন এটা পড়ে গেছে ওইখানে উদ্ধার কার্যক্রমে তুমি কিছুটা অংশ নিয়েছিল, এইটা তোমার জন্য ভ্যালু অ্যাড করবে, কিন্তু তুমি সিয়া না সুন্নি এটা তোমার জন্য ভ্যালু অ্যাড করবে না। এবং আমি যদি তোমার এমপ্লয়ার হই, আমি কিন্তু দেখবো যখন তোমার সিভিতে লেখা থাকবে যে হ্যাঁ তুমি রানা প্লাজা যখন ভেঙে পড়লো তখন তুমি গিয়ে উদ্ধার কার্যক্রমে 10 মিনিট সময় ব্যয় করেছো, আমি ধরে নিব যে আমার বিল্ডিং এ যতদিন তুমি আছো অ্যাজ অ্যান এমপ্লয়, তুমি যতদিন আছো, যদি আমার বিল্ডিংটা ভেঙে পড়ে তুমি ডেফিনেটলি এই কাজটা করবে। সো যেটি উনি আসলে মেনশন করার চেষ্টা করছে আমার টিচার, যে মানসিকতার জায়গাটা, জি, যে আসলে ওগুলোই লাইফের পার্ট হচ্ছে, ওগুলোই যে আপনি আসলে কি বিলংসটা আসলে বিলঙ্গিংটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আপনার কি কার্যক্রম আছে, আপনি কি করেছেন বা কি করতে চান, আপনার গোলটা কি। মানে একজন বুকিশ মানুষকে আসলে আমরা চাই না। রাইট। অলিভ খান, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ফার্মাসিউটিক্যাল ক্লাব, আপনার সাবজেক্টে কোন পয়েন্ট আছে যে আপনার 2 পয়েন্ট বা 1 পয়েন্ট কিংবা 10 মার্কস অথবা 20 নাম্বার আমি যুক্ত করি সে যদি এই কাজগুলো করে? আমাদের সময় যেমন ফিল্ড ওয়ার্ক ছিল বা সোশ্যাল সার্ভিস ছিল, যে এইখানে আমি 6 মাস সোশ্যাল ইন্টার্নশিপ করে এসেছি, তার জন্য আমার 50 নাম্বারে ফিল্ড ওয়ার্কের নাম্বার ছিল, এরকম কোন? আমাদের আলাদাভাবে কোনো ক্লাবের কোনো ওভাবে পয়েন্ট সিস্টেম নেই, কিন্তু সাবজেক্টে যেটা আমাদের ডিপার্টমেন্টে আমাদের ইন্টার্নশিপে তো অবশ্যই সুযোগ আছে, এবং সেই ইন্টার্নশিপটা কিন্তু একটা সার্টেন ক্রেডিটস, ফর এক্সাম্পল 3 ক্রেডিটস আর 5 ক্রেডিটস, এরকম একটা ক্রেডিট কিন্তু ঠিকই তার কোর্স কমপ্লিশনের সাথে কিন্তু অ্যাডেড হচ্ছে। সো ওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি একটু আমি সোশ্যাল ওয়েলফেয়ার পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের ফিল্ড ওয়ার্ক করতে হতো ওই সাবজেক্টের কারণে, সেখানে আমাদের 50 মার্ক ছিল। আমি যেখানে 6 মাস কাজ করেছি তারাই আমাকে পয়েন্ট দিয়েছে যে ও প্রতিদিন অফিসে এসেছে এবং এই কাজ করেছে, এবং 6 মাস পর একটা ইভ্যালুয়েশন। আমি ওটা জানতে চাচ্ছিলাম যে প্র্যাকটিক্যালি যদি সংযুক্ত। হ্যাঁ, অবশ্যই সব সাবজেক্টেই আছে। যেটা হয় যে আমাদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল একটা ইন্টার্নশিপ অবশ্যই আছে, ক্লাবের সাথে সেটা পয়েন্ট, ক্লাবের সাথে এটা রিলেটেড না, এটা ডিপার্টমেন্টের সাথে, এটা কোর এডুকেশনের পার্ট, ওটা একটা কোর এডুকেশনের পার্ট। ওটা আসলে আপনি স্টুডেন্ট আপনাদের ক্লাবের সাথে সংযুক্ত, তাহলে 22,000 স্টুডেন্টের মধ্যে বলছি পয়েন্ট সিস্টেমে যে ক্রেডিটের কথা বললেন, এটা ইউনিভার্সিটির একটা পলিসির প্রয়োজন আছে এখানে। তো
তো আমাদের আন্ডার দি এক্সিস্টিং পলিসিস এই ধরনের কোনো সুযোগ নেই আলাদাভাবে। তবে আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে কত পার্সেন্ট স্টুডেন্ট সম্পৃক্ত এই ক্লাবের সাথে, সেটা আমাদের 22,000 স্টুডেন্ট আছে এখন। আমরা অ্যাক্টিভ মেম্বার বিভিন্ন ক্লাবের সাথে যারা জড়িত তার এটা 2000 প্লাস হবে, 2000-এর উপরে আছে আমাদের ক্লাবের সাথে সম্পৃক্ত স্টুডেন্ট, এবং তারা হচ্ছে একটা অগ্রগামী অংশ, তাদেরকে আমরা দেখি একটা সামনের অংশ এবং যারা নেতৃত্ব দিতে পারে পরবর্তীতে। দে আর দি কনসিয়াস সেগমেন্ট অফ দি হোল কমিউনিটি, এবং তারা দে ক্যান টেক চ্যালেঞ্জ, দে ক্যান ফেস দি সিচুয়েশন, দে ক্যান মোল্ড দি সিচুয়েশন ইন ফেভার অফ দেমসেলফ। এবং এই যে আমি জানতে চাই, আমার জানার এবং দর্শকদেরকে জানানো যে তাদের রেজাল্ট নিশ্চয়ই খারাপ না। আচ্ছা, তাদের এখানে রেজাল্টের ব্যাপারে আমাদের একটা কম্পালশন আছে। কম্পালশন হচ্ছে আমরা যখন ইবি সিলেকশন করি, হচ্ছে যে এক্সিকিউটিভ যখন রিক্রুট করি, এটার মিনিমাম ইয়েটা হচ্ছে লেয়ারটা হচ্ছে 3+ বা 3 মানে তারা ভালো স্টুডেন্ট হতে হবে, ভালো প্রিকন্ডিশন সিজিপিএ থাকতে হবে, তাইলেই তাদেরকে আমরা অফিশিয়ালি এন্ডোর্স করি টু বিকাম এ মেম্বার অফ দ্য এক্সিকিউটিভ কমিটি। এবং তারা ওই ক্লাবের একটা ক্লাবের সাইজ ডিফার করতে পারে, কোন কোন ক্লাব অনেক বড়, যারা নতুন ক্লাব তারা একটু ছোট হয়। বাট এট দ্য এন্ড অফ দি ডে দে টেক দি অ্যাক্টিভ লিডারশিপ, এবং ক্লাবের ভেতরে মেম্বারদের মধ্যে একটা লিডারশিপ কম্পিটিশন থাকে, এবং এখানে একটা ডেমোক্রেটিক কালচারও এখানে কিন্তু আমরা এক্সারসাইজ হচ্ছে, যে লিডারশিপ 1 বছরের জন্য এই যে সাকসেশন হচ্ছে, নতুন ইভি আসবে, এগুলোর মধ্যে তাদের মধ্যে একটা মিউচুয়াল আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও হয়, আবার রেজলিউশনও হয়, এবং একটা ডেমোক্রেসি ইন দ্য লং রান এর মধ্যে এবং ইউনিভার্সিটির উপরে যদি কোনো ধরুন আমি বলছি যে অনেক সময় আসে অনেক আনটুয়ার্ড ব্লেম এগুলি আসে ইউনিভার্সিটির উপরে, এগুলি আসলে দিজ আর দি পিপল যারা নাকি they will take the lead role to bring the flagship of the university. তারাই অন্যখানে গিয়ে আপনার ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করছে। এক্স্যাক্টলি, ইউনিভার্সিটিকে মানে ইউনিভার্সিটির এটা তারা প্রতিনিধিত্ব করে, এবং ইউনিভার্সিটির যে ওভারঅল ইমেজ বিল্ডিং এর ক্ষেত্রে, যেমন ধরুন আমি একটা কথা বলতে পারি, আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে আর্লি 1993-তে, এবং সাইমালটেনিয়াসলি আমাদের ক্লাব অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। ডিবেট ক্লাব ইজ দ্য ওল্ডেস্ট ক্লাব, এবং এই প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে যখন নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষাঙ্গনে প্রথমবার মতো প্রবেশ করলো, সোসাইটিতে মানুষের মধ্যে একটা মিসকনসেপশন ছিল অ্যাবাউট প্রাইভেট ইউনিভার্সিটি। হোয়াট ইজ দিস থিং? আমরা একটা বিরতি যাচ্ছি, বিরতির পর ফিরে এসে বাকিটা শুনবো। দর্শক যাচ্ছে একটা ছোট বিরতিতে, ফিরছি একটু পরে। দর্শক, খোলা মঞ্চে কথা বলছিলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ক্লাবগুলো নিয়ে, এবং এইগুলোর সাথে কথা বলার জন্য আমি বলেছিলাম যে নর্থ সাউথ ইউনিভার্সিটি 3 জন অতিথি আমার সাথে আছেন। আমরা অনুষ্ঠানের শেষ অংশে চলে এসেছি। ডিএম ঈশা অলিভ খান, আমি আপনার কাছে আসতে চাচ্ছি, আমরা শেষ অংশে খোলা মঞ্চে। আর এরকম একটি কঠিন সাবজেক্টের একটি অনেক বড় ক্লাব আপনি বলছিলেন, ফার্মাসিউটিক্যাল ক্লাব নর্থ সাউথ ইউনিভার্সিটি, অনেক বড় ক্লাব, এবং সাবজেক্টটি যথেষ্ট টাফ, অনেক মেধাবী ছাত্ররাই এখানে পড়াশোনা করে। আপনি যদি প্যারেন্টসদের জন্য, স্টুডেন্টদের জন্য কিছু বলার থাকে যে এরকম একটি টাফ সাবজেক্টে পড়াশোনা করার পরেও ক্লাব অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করা যায়, এক্সট্রা কারিকুলামে অংশগ্রহণ করা যায়, বরং এটি একটি মানুষকে পরিপূর্ণ মানুষ হতে আসলে সহায়তা করে। ডেফিনেটলি, যেটা হচ্ছে যে ক্লাসে তো সে শুধুমাত্র যেটা প্রথমেই বলেছিলাম থিওরি পড়ছে, কিন্তু এই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস গুলো কিন্তু সে অনুধাবন করতে পারছে না। কিন্তু যখন সে ক্লাবে ইনভলভ হচ্ছে, সে কিন্তু এই যে ফার্মেসি এডুকেশনটা সে কিভাবে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারে, তার কিন্তু সেটা নিয়ে চিন্তা ভাবনা জাগ্রত হচ্ছে। কারণ একজন পড়ে আসে অনেক সময় সে বলতে পারে না, অনেক ভালো জানে, কিন্তু সে উপস্থাপন করতে পারে না। তারপর সে একই সাথে কিন্তু যখন ক্লাবে ইনভলভ হচ্ছে, অন্যান্য অনেক টাইপের মানুষের সাথে, অন্যান্য অনেক স্টুডেন্টের সাথে কিন্তু সে সোশ্যালাইজ করছে, ইন্টারঅ্যাক্ট করছে। এতে কিন্তু তার টিম ওয়ার্ক স্কিলস গুলা, লিডারশিপ স্কিলস গুলা, এগুলো কিন্তু ডেভেলপ হচ্ছে, এবং এগুলাই কিন্তু আলটিমেটলি তার কর্মক্ষেত্রে খুবই এসেনশিয়াল হয়ে দাঁড়াবে।
এবং এগুলো আসলে পড়াশোনার জন্য এগুলো কিন্তু সে hamper। যদি ক্লাবে ইনভলভ না হতো, এই জিনিসগুলো তাহলে কোথা থেকে ডেভেলপ হতো, সেই স্কোপটা কিন্তু থাকতো না। তার মানে তাকে প্লাস পয়েন্ট দিচ্ছে ডেফিনেটলি। এবং তার পরবর্তী যে চাকরি জীবন সেখানে কিছু জিনিস সে এখানেই অ্যাচিভ করে ফেলছে। এবং ওই যে আমরা বললাম যে ফার্মাফেস্ট যে হচ্ছে আমাদের, সেখানে তো বিভিন্ন কোম্পানি আসছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রফেশনালসরা চলে আসছে, তো তাদের সাথে যে ইন্টারাকশনের মাধ্যমে যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কিং তো তার সারা জীবন কাজে লাগবে। বেলাল আহমেদ, আপনি যদি বলেন যে এই ক্লাবগুলোর সাথে আসলে আমি যেটা এর আগেও বলেছিলাম যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনি খুবই ভালো বলেছেন, আপনি নিজের সন্তানকে দিয়ে আপনি উদাহরণ দিয়েছেন যেটি আসলে একটা মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হতে সহায়তা করে। আর আমরা আসলে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে চেঞ্জেসটা সারা ওয়ার্ল্ড ওয়াইড আসলে চলছে, সেখানে আসলে ইয়াংদের সামনে আমাদের অনেকগুলো ভালো উদাহরণ রাখার প্রয়োজন হয়, তাদেরকে কিছু না কিছু দিতে হয়, কারণ তারা চার্ম পছন্দ করে, তারা আসলে মানে অ্যাডভেঞ্চার পছন্দ করে, সুতরাং সেই জিনিসগুলো তাদের সামনে এই ক্লাবগুলোই নিশ্চয়ই উপস্থাপন করে রাখে। এবং অবসর সময়টা তাদেরকে ব্যস্ত রাখা ভালো কিছুর সাথে। ধন্যবাদ। একটু নেগেটিভলি না বললেই নয়, যে উইথ ডিউ রেসপেক্ট বলবো যে আমাদের ছেলে মেয়েদের এখনকার জেনারেশনের যে অবস্থাটা সেটি চলছে, যে এই আপনার হাতে যে ডিভাইসটা আছে, এই যে মোবাইলটা, এটাতে হ্যাঁ এটা পজিটিভলি কথা, কিন্তু এখানে বেশ কিছু অ্যাপস আছে, অ্যাপ্লিকেশনস আছে, যেগুলো ছেলে মেয়েদের ভিন্ন দিকে টেনে নিয়ে যাচ্ছে। এটা এত কাছাকাছি হয়ে গেছে কিনা এটা আসলে পরিবার যেমন সেই জায়গায় আমি বলবে, হ্যাঁ আমি সেই জায়গায় আসবো, যে যখন এই ডিভাইসটা এখন ঘরে ঘরে সবার হাতে হাতে আছে, এই ডিভাইসটা প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ের হাতে আছে, সে এটি ক্যারি করবে, এটা তার রাইট আছে। এখন পারিবারিকভাবে তার অভিভাবকের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ে থেকে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে দেখভাল করি এবং যারা তাদেরকে লেখাপড়া শেখায়, আমাদের দায়িত্ব। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো আমাদের সোসাইটির কিছু বিষয় আছে। আমি সোসাইটিকে ইন্টারলিঙ্কে এইভাবে করতে চাই যে আপনি জানেন যে একটি নিয়ন্ত্রক সংস্থা রয়েছে, মোবাইল ফোন হোক অথবা কম্পিউটার হোক অথবা ইন্টারনেট হোক, একটা নিয়ন্ত্রক সংস্থা রয়েছে। এখন আমি আমার ছেলেকে যতই হচ্ছে যে কমন প্লেসে কম্পিউটারটা রাখা অথবা তাকে যতই মনিটর করার চেষ্টা করি, কিন্তু সে যদি অ্যাভেলেবল এটা পেয়ে যায়, তাহলে অনেক দেশে গেটওয়ের কথা বলা হচ্ছে, রাইট, যে আমাদের যে সময় এসেছে আসলে গেটওয়ে আমরা দিব কিনা, এটি একটি বিতর্ক কিন্তু শুরু হয়ে গেছে। যদিও পৃথিবীর অনেকগুলো দেশ তাদের প্রয়োজনে ইয়াং জেনারেশনের কারণে কিংবা তাদের তরুণদের কারণে তারা গেটওয়ে দিয়ে দিয়েছে। রাইট। তো আমি যেটা বলবো যে আসলে এটি নীতি নির্ধারকরা আসলে এই ডিসিশনটা নিবে, বাট আমাদের যে অ্যাপ্রোচ, আমরা যেহেতু ছেলে মেয়েদের নিয়ে কাজ করি, ছেলে মেয়েদের জন্য কাজ করি, সো উই নো দ্য পালস অফ দিস স্টুডেন্টস। তো আমরা যেটা বলবো যে এরকম আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যখন চেষ্টা করি, একটা ছেলে একটা মেয়ে আপনি যদি আমাদের ইউনিভার্সিটিতে কখনো যান দেখবেন সারাটা দিন হয়তো কাঁধে ব্যাগ নিয়ে ছুটোছুটি করছে, সে ঘন্টার পর ঘন্টা ক্লাস করছে, তারপর সে হচ্ছে ক্লাবের অ্যাক্টিভিটিজ এর সঙ্গে যাচ্ছে। এবং এখনকার দিনের এডুকেশন এত ফার্স্টার হয়ে গেছে যেখানে আমরা ইয়ার ওয়াইজে প্রমোটেড হয়ে এসেছি, ওরা হচ্ছে সেমিস্টার ওয়াইজে প্রমোট হচ্ছে। এর মধ্যে দিয়েই হয়তো কিছু সুযোগ সন্ধানী লোক, কিছু হচ্ছে অন্য শ্রেণীর মানুষ এই কোমলমতি ছেলে মেয়েদেরকে মিসগাইড করার চেষ্টা করে। আমরা আমার একটা স্টুডেন্টকে আমি দেখেছি, আমার টিচাররা তার ছেলে বা তার মেয়ের মতো মনে করে, আমিও তাই মনে করি। আমরা কোনোভাবে একটা ছেলে একটা মেয়ে কোন একটা অ্যাক্সিডেন্টের দিকে যাবে এটা আমরা ভাবতেই পারি না। আমরা সেই ধরনের একটি কমিউনিটি বিলং করি যেখান থেকে আসলে আমার সন্তানের সাথে আমার একটা ছেলের পার্থক্য খুব কম করেই দেখি। আমি যেটা বলবো যে সামাজিক যে দায়িত্ববোধের ব্যাপারটা, যেখান থেকে আসলে গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দি সোসাইটি লিডার্স, তাদের যে ভূমিকা, তাদের সাথে আমরা সবসময় একমত, একসঙ্গে, রাইট। এবং এদিকে অভিভাবকদের প্রতি আমার যে অনুরোধটা থাকবে সেটি হচ্ছে যে আপনার সন্তান যে বিশ্ববিদ্যালয়ে পড়ুক না কেন, সেই বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি এই যে কার্যক্রমগুলো আছে, ব্যাপক কার্যক্রমগুলো আছে, এগুলোর সঙ্গে যদি সে সত্যিকার অর্থেই যদি টাচে থাকতে পারে বা টাচে থাকে এবং আপনি যদি সেটাকে উৎসাহিত করেন, তাহলে আমার ধারণা যে আপনার ছেলে অথবা আপনার মেয়ে বিপদগামী হওয়ার সুযোগ অন্তত পক্ষে মানে 60 থেকে 70% কমে যাবে। আমি বলছি না যে রিস্ক ফ্রি হয়ে যাবে, বাট আমরা যে আঙ্গিকে যেভাবে নিয়ে যাই, অনেক প্রলোভন আমাদের, সেই ক্ষেত্রেই আমার দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব বা ওই যে সোসাইটি লিডারের দায়িত্ব এবং দেশেরও দায়িত্ব আছে যে এই ছেলে মেয়েগুলোকে এদেরকে যাতে সহজেই কেউ আপনার প্রলুব্ধ করতে না পারে। হ্যাঁ, ওই যে কথাটা আছে যে এরকম ছেলেমেয়েরা, এই সময়ের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি যেমন মানে 100 মিটার রান করতে বেশি পছন্দ করে, দৌড়াতে ঝাঁপাইতে পছন্দ করে, অ্যাডভেঞ্চার যেহেতু পছন্দ করে, অন্ধকারের জগতের কাজগুলোকে তারা পছন্দ করে। হ্যাঁ, সেই জায়গাগুলোতে তারা কখনোই যেতে পারবে না যদি
মানে গার্ডিয়ান যিনি, অভিভাবক যিনি, শুধুমাত্র বাবা মাই না, ভাই বোন বড় যারা আছেন, তারা যদি এই বিষয়গুলোকে প্রেফার করেন যে না হ্যাঁ আমাদের যে ক্লাবগুলো আছে সেখান থেকে তো আমরা হচ্ছে যে মাদক বিরোধী দিবস থেকে শুরু করে, তারপরে আপনার নারী নির্যাতন প্রতিরোধ দিবস থেকে শুরু করে, তারপরে নন স্মোকিং জোন অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে, এই ধরনের অনেকগুলো কাজ করে থাকি। আমার ধারণা যদি অভিভাবকরা ওই ধরনের প্রোগ্রামে আসেন, ওনারাও দেখবেন এবং বেশি করে হয়তো ছেলে মেয়েকে এখানে পাঠাবেন বা আসতে বলবেন। কিন্তু যেটা দেখা যায় যে ছেলে বা মেয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের মানে অঙ্গনে, যেহেতু আমরা নন রেসিডেন্সিয়াল, এক সপ্তাহে হয়তো বা ম্যাক্সিমাম 10 to 12 আওয়ার্স থাকে। এই 10-12 ঘন্টা সময়টা আসলে রাইট, এই 10-12 ঘন্টা আমরা তাদেরকে যেমন খেলাধুলার দিকে নিয়ে যাচ্ছি, যেমন আপনার ক্লাসরুমে নিয়ে যাচ্ছি, আবার হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে, তাকে সার্বক্ষণিক মনিটর করছি। আমাদের যে মানে ধারণা সেটা হচ্ছে যে আসলে ছেলে মেয়েরা এই জায়গায় এসে যতটা না মানে অবাঞ্ছিত সুযোগ পায়, তার চেয়ে বেশি সুযোগটা পায় যখন ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়, যখন তার পিছনে সিসিটিভি ক্যামেরা থাকে না, যখন তাকে একটা টিচার বলার মতো থাকে না, আর যখন তার হাতে ইটা থাকে, তখন হচ্ছে যে সে বন্ধুর প্রলোভনেই হোক অথবা ওই যে অসৎ মানুষ যারা আছে, যারা চাই যে এই জেনারেশনটা ক্ষতি হোক, যারা চাই যে এই দেশটার বদনাম হোক, যারা চাই যে অ্যাক্টিভিটিস গুলো ঢুকিয়ে দেওয়া যায়, সে কিন্তু এইটা নিয়ে অনেক লম্বা সময় চিন্তা করবে, ক্লাবের জন্য প্রেজেন্টেশন তৈরি করবে, ক্লাবের জন্য পরের দিন কি করবে, এবং সেটা গার্ডিয়ান যদি একটু ভালোভাবে দেখে, আমার ধারণা যে হয়তো মিসকনসেপ্ট আছে যে আসলে আমি ছেলে মেয়েকে পাঠিয়েছি লেখাপড়া করার জন্য, why he is going to the field for the football or for the cricket, but he or she supposed to know যে তার যে উদ্যম সেটাকে হচ্ছে যে একটা পজিটিভ দিকে কাজে লাগানোর জন্য আমরা তাদেরকে এখানে ইনগাজ করে রেখেছি। আমি এই অ্যাক্টিভিটির সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জড়িত আছি গত 4 বছর। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের স্টুডেন্টরা যে এজ গ্রুপে বিলং করে, ধরুন 16 থেকে 22 এই এজ গ্রুপের মধ্যে তারা বিলং করে, এবং এই এজ গ্রুপটা হচ্ছে একটা খুব ক্রুশিয়াল একটা টাইমিং, ক্রুশিয়াল পিরিয়ড, এবং দে আর ফুল অফ এনার্জি। এই এনার্জিটা আপনি যদি শুধুমাত্র মনোটোনাস একাডেমিক অ্যাক্টিভিটি দিয়ে আবদ্ধ রাখতে চান, প্রবাবলি এট সাম পয়েন্ট দেয়ার উইল বি সাম কাইন্ড অফ ফ্রাস্ট্রেশন, তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হবে, এবং এখান থেকে মিসলিডিং কোনো বিষয় ঘটে যেতে পারে। যেমন ড্রাগ এডিকশনের কথা একটু আগে বেলাল সাহেব বললেন, এটা এখন আমাদের জন্য মহামারী। ড্রাগ এডিকশন, আপনার কম্পিউটার এডিকশন, তারপরে এই যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, দিজ আর অল ভাইরাসেস এভরিওয়্যার। তো এইগুলি থেকে ধরে রাখার জন্য স্টুডেন্টদেরকে আমাদের একটা পজিটিভ এঙ্গেজমেন্টের দরকার। ক্লাবগুলো তাদেরকে পজিটিভ এঙ্গেজমেন্ট দিচ্ছে, এখানে কোনো ধরনের নেগেটিভ লেসন দেওয়া হয় না। আচ্ছা, এটাগুলো একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এরা ইন্টার্ন যে কন্ট্রিবিউশনটা করছে ক্লাবগুলো এজ হোল, ক্যাম্পাসে তাদেরকে আমি বলি যে এরা হচ্ছে ক্যাম্পাসের প্রাণ, এবং তারা আপনাদের ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ, এবং ক্যাম্পাসটা মানে নিরস হয়ে যাবে যদি ক্যাম্পাসটা যদি মানে শুধুমাত্র পড়াশোনা নিয়ে যদি থাকে, তাহলে একটা নিরস কালারফুলনেসটা থাকবে না। এবং আমি সর্বশেষ এক্সাম্পল আমি দিচ্ছি, আমাদের পহেলা ফাল্গুনের যে ডে লং প্রোগ্রাম হয়েছে, একটা কালারফুল, মানে স্টুডেন্টরা সবাই, ছেলে মেয়েরা সুন্দর ড্রেস আপ হয়ে আছে বসন্তের সাথে মিলিয়ে। আমি সারাদিন তাদের প্রোগ্রামে ছিলাম, এবং আমাদের অনেকেই কর্মকর্তাদের অনেকে ছিলেন। তাদের যে একটা জুবিলেশন, আপনাদের না রাত পোহালে তো আসলে ভাষার কালকে থেকে আমাদের প্রোগ্রাম হবে, কালকে মিনিস্টার সাহেব আসবেন, পরশুদিন আমাদের প্রোগ্রাম আছে, 2 দিন প্রোগ্রাম করছি আমরা 21-এর উপরে। এবং পহেলা ফাল্গুনের যে অনুষ্ঠান হয়েছে, এখানে ডে লং প্রোগ্রাম সকাল 10টা থেকে আমার 5:30-6টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলেছে, এবং 6 থেকে 7 হাজার অডিয়েন্সকে এন্টারটেইন করা হয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে। কিছুটা আমাদের ক্লাসরুমের কিছুটা বিঘ্ন হয়েছে, বাট তারপরেও এই যে একটা রঙিন আবহ তৈরি করা ক্যাম্পাসে। দর্শক, আমরা কথা বলছিলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ক্লাব নিয়ে। ধন্যবাদ প্রফেসর ডক্টর ইমদাদুল হক, বেলাল আহমেদ এবং জে মিশা অলিভ খান, আপনাদের 3 জনকেই আজকে অনুষ্ঠানে এসে কথা বলার জন্য। তারুণ্যের সৃষ্টিশীলতাকে আসলে ক্লাবগুলো এগিয়ে নিবে, তাদেরকে নানা কার্যক্রমে সংযুক্ত করে। আজকে খোলা মঞ্চে এখানে শেষ করব। তার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠানটি আপনারা আবারও দেখতে পারবেন ভোর 6টায় এবং সকাল 9টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।